গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন। আপনারা সম্ভবত খেলাফত চান না। আচ্ছা, এই বিষয়টা একটা শ্রেণীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমরা খেলাফত চাই না। আমরা আমাদের কোথায় বলেছি? একটা বক্তব্য দেখান। আমাদের তো অনেক বক্তব্য আছে, ইউটিউবে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। একটা লাইন দেখান যে আমরা বলেছি যে আমরা কোনোদিন কোথাও খেলাফত চাই না, অথবা আমাদের কোন পাবলিকেশনে এটা বলা আছে যে একটা লাইন পাওয়া গেছে খেলাফত চাই না। এখন খেলাফতের পরিধি তো আমাকে বুঝতে হবে। খেলাফতটা কিভাবে এসেছিল পৃথিবীতে, কিভাবে সেটা কন্টিনিউ করেছে, এরপর কেন আজকে এটা ডাউনে চলে গেছে, এটার পজিশনটা এখন কোথায়, এটাকে কোথায় নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো একটু ডিপলি অবজারভেশনের প্রয়োজন। এখন গণতন্ত্র যে প্রক্রিয়া বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে সমস্যা রয়েছে। আমি এটা এর আগে কোথাও একটা বলেছিলাম। এখন একটা রাষ্ট্রের সংবিধানের মূলনীতি 4টা বিষয় বলা হয়েছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, এরপরে বলা হয়েছে কি ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ। একটার সাথে কন্ট্রাডিক্টরি, ঐতিহাসিকভাবে একটা মতবাদের সাথে সব সময় দ্বন্দ্বিকতার মধ্যে ছিল এবং কনফ্লিক্ট করেছে। গণতন্ত্র, সমাজতন্ত্র একটার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে। আবার যখন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা বলতেছেন, এটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে। এখন এই সবগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুকে আপনি এক জায়গায় এসে একটা রাষ্ট্রের মূলনীতি হিসেবে দাঁড় করিয়েছেন। এখানে কোনো কিছু আসলে তার প্রপারলি কাজ করবে না। এটাই খুব স্বাভাবিক, এটাই খুব সায়েন্টিফিক, এবং এটাই হয়েছে। আমরা আসলে কোনমুখী, আমাদের জাতীয় আদর্শ কি, এটা আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না, এবং আমাদের জাতীয় ঐক্যগুলো তৈরি হয় না। একজন এক এক দিকে একটা ডাইভার্স মোডে সবসময় থাকে। মানুষের মতের ভিন্নতা থাকতে পারে। একটা ইস্যু যখন আসবে, আপনি একটা মত দিবেন, উনি একটা মত দিবে, আরেকজন আরেকটা মত দিবে, কিন্তু দিন শেষে তো অন্তত সবাই কিছু ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হয়, নাহলে তো একটা সমাজ চলতে পারে না, একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু আমরা ঐতিহাসিকভাবে সবসময় কন্ট্রাডিক্টরি একটা জায়গা থেকে এই রাষ্ট্র পরিচালনা হচ্ছে। তো সে জায়গায় গণতন্ত্রের প্রচলিতভাবে যেটা বলে, অনেক কিছু ইসলামের সাথে মার্চ করে। এটা একটু খেয়াল করতে হয়, আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয়। যেমন গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এখন প্রশ্ন হলো, ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না? অবশ্যই করে। ইসলাম যেটা বলেছে, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পাবেন, তিনি সবসময় পরামর্শ ভিত্তিক ভাবে কাজ করার চেষ্টা করতেন। সাহাবা আজমাইনদের সাথে কাজ করতেন, পরামর্শ করতেন। এখন দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হলো, তিনি যখন ইন্তেকাল করলেন, তখন খলিফা হিসেবে আবু বকরকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো। এখন বিষয়টা কি এমন ছিল আবু বকর নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই? এমন বলেন নাই। তাহলে কিভাবে করা হয়েছে? সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল? ভোটিং সিস্টেম ছিল না, তবে মতের সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তিক করে তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল। এখন একটা সমাজে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন, কিন্তু সেই সমাজের কেউ সেই আদর্শকে গ্রহণ করতে চায় না, তাহলে আপনি কি সেখানে সেই আদর্শকে চাপিয়ে দিতে পারবেন? পারবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হলেন, তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। সবাই একটু একটু করে, দুই একজন করে করে দাওয়াত গ্রহণ করলো। আবার একটা অংশ ওনার বিরোধিতা দাঁড়িয়ে গেলেন, এবং একটা পর্যায়ে আসলো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, এবং সেই প্রেক্ষিতে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করলেন। দেখুন, যদি আগেই এখানকার মক্কার অধিকাংশ মানুষগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করে নিত, তাহলে তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা হিজরত করার প্রয়োজন হতো না। কিন্তু মদিনায় গিয়ে যিনি তখন আস্তে আস্তে ইসলামের চারদিকে ছড়িয়ে দিলেন, সবার মাঝে ইসলামকে যে বোধগম্য, ইসলামকে বোঝার মতো সুযোগ করে দিলেন, তখন একটা পর্যায়ে এসে পুরো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলাদেশের এই প্রেক্ষিতে আপনি মানুষের লাইফ স্টাইলকে তো পরিবর্তন করতে হবে। এই সমাজের মানুষগুলো তো আগে ইসলামকে চাইতে হবে। তারা হয়তো ইসলামের একটা পার্টিকুলার জায়গা থেকে, ইমোশনাল জায়গা থেকে ইসলামকে ট্রিট করছে, কিন্তু ইসলাম যে রাষ্ট্রীয়ভাবেও প্রতিষ্ঠা করা সম্ভব, এবং ইসলামের মধ্য দিয়ে যে আসলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব, ইসলামের মধ্য দিয়ে শুধুমাত্র মুসলিমদের জন্য না, অমুসলিমদের জন্য তাদের অধিকারকে 100% নিশ্চিত করা সম্ভব, এই অনুভূতিটা সবার মাঝে আপনাকে জাগাতে হবে। সেই জায়গাটা তো সবার মাঝে প্রতিষ্ঠা করতে হবে। দেন সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেখানে ইসলাম প্রতিষ্ঠা। এজন্য আমাদের জায়গাতে কথা হচ্ছে, গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, সকলের সাথে পরামর্শের ভিত্তিতে যে বিষয়গুলো, এগুলো ইসলামের সাথে মার্চ করতে হবে। কারণ একটা জায়গায় যে তারা জনগণের সকল ক্ষমতার উৎস, এখানে কিছুটা কন্ট্রাডিক্ট রয়েছে। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা। আর মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহ যতটুকু ক্ষমতা তাকে দেন, তিনি ততটুকু অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে একাডেমিকলি ডিসকাশনের বিষয় রয়েছে, আর অনেক ব্রড লেভেল থেকে ডিসকাশনের বিষয় রয়েছে। বাট আমরা এতটুকু বলবো, আল্লাহর সার্বভৌমত্বের বিষয়ে যে জায়গায় প্রশ্ন রয়েছে গণতন্ত্রের, সেটার সাথে আমরা একমত নই। বাট যে বিষয়গুলো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রয়েছে, সেই বিষয়গুলোর সাথে আমরা
বিশ্ব রাজনীতি পরিস্থিতিতে শিবিরের অবস্থান কি? আমরা কি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবো? আসলে এখন যে গ্লোবাল ভিলেজের যুগে আমরা বসবাস করছি, এখানে একটা মানুষ শুধুমাত্র কোন একটা পাড়ার নয়, তিনি শুধুমাত্র কোন একটা অঞ্চলের নয়, কোন একটা দেশের নয়, তিনি এখন ওয়ার্ল্ড যে ভিলেজ সেটা একটা নাগরিক হিসেবেই জীবন পরিচালনা করে থাকেন। তো সে জায়গা থেকে বাংলাদেশে যে ফিলিস্তিনের ইস্যু হয় আমরা সেটা নিয়ে কাজ করি। এছাড়া ইস্যু যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে সেখানে আমরা সেটা সদস্য হিসেবেই কাজ করি। বার্ষিক বিভিন্ন কনফারেন্স সব বিভিন্ন ইস্যুতে আমাদের সবার সাথে যোগাযোগ রয়েছে এবং আমরা কোঅপারেশন করি। আমরা মালয়েশিয়া তার কিছু বিভিন্ন জায়গায় যখন যেখানে কনফারেন্স হয় এবং আমাদের সদস্য সম্মেলনও বাংলাদেশের বাইরে বেশ কিছু সংগঠন, ছাত্র সংগঠন, ইউথ অর্গানাইজেশন তারা আসে। এভাবে করে আমাদের একটা কোঅপারেশনের মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি। আমাদের দেশে ছাত্র রাজনীতি দরকার আছে কিনা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কতটুকু দরকার? প্রথমত হচ্ছে বাংলাদেশের সংবিধান আপনাকে রাজনীতির অধিকার দিয়েছে, আপনি চাইলেই রাজনীতির অধিকার বাংলাদেশ সংবিধান থেকে পান। এখন ক্যাম্পাস বেসড বা শিক্ষা প্রতিষ্ঠান বেসড আমাদের আলাদা আলাদা পলিসি রয়েছে। যেমন ধরুন বুয়েটের ক্ষেত্রে যেটা হয়েছে, আবরার ফাহাদের 8 পর্যন্ত সেখানে ওপেন বা ছাত্র রাজনীতি সবার জন্য উন্মুক্ত ছিল, কিন্তু যখন আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটটা তৈরি হলো তখন সেখানকার শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের ভাইকে জীবন দিতে হয়, যে ছাত্র রাজনীতির কারণে এভাবে টর্চার সেল তৈরি করা হয়, এভাবে করে অমানবিক নির্যাতন করা হয়, তাহলে সেই ছাত্র রাজনীতি আমরা চাই না। এজন্য শিক্ষার্থীদের সেন্টিমেন্টের আলোকে ছাত্র শিবিরও আমাদের পজিশন থেকে আমরা আমাদের পলিসি গ্রহণ করি। এখন প্রসঙ্গ হচ্ছে যে ছাত্র রাজনীতির আসলে রূপরেখাটা কেমন হওয়া উচিত। আপনি যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে দেখেন সেখানেও ছাত্র রাজনীতি, ইউথ অর্গানাইজেশন গুলো আছে। কারণ তারা কি করে, তারা তাদের ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে পলিসি মেকিং নিয়ে ডিবেট করে, তারা পাঠচক্র করে, তারা আমাদের মতো যে দায় চাপিয়ে দেয় না, কাদা ছড়াছড়ি করে না, তারা তাদের নিজস্ব ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা ভয়েস রেজ করে, সবার ভিতরে জনমত গঠন করে। এখন আমাদের জায়গায় কি হয়, আমরা দেখেছি গত 15 বছর ছাত্রলীগ বা অন্য যারা ছিল হল দখল করতো, হলের সিটগুলো দখল করতো এবং সিটগুলো হচ্ছে তারা যাদেরকে দিত শুধুমাত্র তারাই থাকতে পারতো, তাদের দলীয় কর্মী, তাদের আনুগত্যশীল ব্যক্তি ছাড়া কারো হলে থাকার জন্য সুযোগ ছিল না। এরপরে সেখানে গেস্ট রুম কালচার, এর মধ্যে দিয়ে একটা টর্চার সেল তৈরি করা, জোর করে নিজেদের কর্মসূচি নিয়ে যাওয়া। এরপর হচ্ছে শোডাউনের একটা রাজনীতি। খুব মজার একটা তথ্য শেয়ার করি। কিছুদিন আগে, আমি নাম বলবো না, একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন। আমি বললাম যে ভাই আমরা কিভাবে আপনাদের রাজনীতি নাই করলাম? বললো ভাই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না, সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না। তো বললাম ভাই হলে থাকবেন, আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে? বললো 8 বছর আগে মাস্টার্স শেষ হয়েছে। তো 8 বছর আগে মাস্টার্স শেষ হয়েছে, আপনি হলে থাকবেন কেন ভাই? বললো যে না আগে তো থাকতো, আগে তো আমাদের যারা বড় ভাইরা ছিল তারা হলে থাকতো, তারা 8 বছর না 18 বছর পর্যন্ত থাকলেও কোনো সমস্যা ছিল না। আর এখন মাস্টার্স শেষ করে 2 বছর পর সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে চাপ দিয়ে বের করে দিচ্ছে। তো বললাম এখানে আমাদের দায় কি? তো আপনারাই তো এটা করতেছেন। আমি বললাম যে না ভাই এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি, আমাদের দাবি। আরে ভাই এগুলো সব বুঝে আপনারা সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন। এরপর আরেকটা হচ্ছে আমরা এখন শোডাউন দিতে পারি না, শোডাউন দিতে গেলে সবাই আমাদেরকে নিয়ে ট্রল করে। আমরা ভাই অমুক ভাই তমুক ভাইয়ের যে হাজার হাজার পোস্টার, এগুলো ক্যাম্পাসে এখন ছড়াইতে পারতেছি না, দিলে হচ্ছে শিক্ষার্থীরা ছিঁড়ে ফেলতেছে। এটা আমরা কিভাবে নাই করলাম? আমরা নাই করেছি মূলত শিক্ষার্থীরা যা চায়, ছাত্র শিবির সেই জায়গাগুলোকেই আমরা ওন করি এবং সে আলোকে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে মানে দৃঢ় প্রতিজ্ঞ যে শিক্ষার্থীদের কল্যাণের বাহিরে কোন ব্যক্তি কেন্দ্রিকতা, কোন ব্যক্তি পূজা অথবা হচ্ছে ব্যক্তির স্বার্থ হাসিল নামক কোন রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। ছাত্র রাজনীতি হবে ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য। বাংলাদেশের পলিসি মেকিং এ ছাত্ররা ভূমিকা রাখবে, তাদের কাছ থেকে পলিসি পেপার আসবে যেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রাখবে। আমরা এমন ছাত্র রাজনীতি চাই এবং সেই ছাত্র রাজনীতি যতক্ষণ থাকবে, যতক্ষণ চলবে, ততক্ষণই আমরা সেটার সাথে সবাই আছি ইনশাআল্লাহ।